সুন্দর জীবনের সন্ধানে আমরা সবাই চাই লোকে আমাকে সম্মান করুক। আপনিও নিশ্চিত চান সবাই আপনাকে সম্মান করুক, সবাই আপনাকে ভালোবাসুক। কিন্তু কি করলে সবাই সম্মান পাওয়া যায় তার রহস্য হয়তো এখনো খুঁজে পাননি। আচ্ছা, আপনি যেই সব লোককে সম্মান করেন একটু ভাবুন তো কেন আপনি তাদের সম্মান করেন? নিশ্চয় সে লোকটি কখনো কারো উপর রেগে যায়নি। সব সময় হাসি মুখে কথা বলে। কখনো মিথ্যা বলেনি। লোকটি ধূমপান করে না। এই সব তো তাহলে তো খুব সহজে আপনার জানা হয়ে গেল কেন মানুষ মানুষকে সম্মান করেন, ভালোবাসে। আপনি যেসব কারণে মানুষকে সম্মান করেন, আপনি সেই গুণগুলো নিজের মাঝে আনার চেষ্টা করুন। তাহলে তাহলে লোকেও আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। কোন লোক শুধু জ্ঞানী বলে লোক তাকে সম্মান করে না। আপনাকে ভালো ব্যবহারে একজন হাসিমাখা মুখের মানুষও হতে হবে। পৃথিবীতে একেক দেশের একেক ভাষা, কিন্তু হাসি এমন এক ভাষা যেটা পৃথিবীর সবাই বুঝে। বোকা ও বুঝে, শিশু থেকে বয়স্ক, নিউজিল্যান্ড থেকে ব্রাজিল, ভারত থেকে আমেরিকা, পৃথিবীর সকল মানুষের হাসির অর্থ বোঝে। আপনি যদি মুখে সবসময় জোর করেও হাসি রাখেন তাহলে আপনি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। কারণ হাসিমাখা মুখে কারো উপর রাগ করা যায় না। হাসিমাখা মুখে কারোর সাথে দুর্ব্যবহার করা যায় না। আর আপনি যতক্ষণ হাসি মুখে থাকবেন ততক্ষণ যেহেতু কারোর সাথে দুর্ব্যবহার করবে না, এমনকি আপনার ছোটখাটো গুলো অন্যরা খুব সুন্দর চোখে দেখবে। আর এভাবে যদি আপনার সারাটা দিন যায়, অর্থাৎ সবাই আপনার সাথে ভালো ব্যবহার করছে, ছোট ছোট ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখছে, তাহলে তো আপনার সারাটি দিনই ভালো গেল। সুতরাং আপনার ভালো থাকাটাই পুরোটাই আপনার উপর নির্ভর করছে। নিজেকে প্রতিদিন সুখ উপহার দিন নিজেই। একজন হাসিমাখা মানুষকে কষ্ট দেয়া পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। যে লোকটি আপনার সাথে হেসে বিনয়ের সাথে কথা বলে সেই লোকটি আপনি কখনো কটু কথা বলতে পারবেন না। কারণ হাসির শক্তি অসীম। একটা হাসি মানুষকে আপন করতে সাহায্য করে। বলেছিলাম সুন্দর জীবনের কথা মানুষের সুখের সন্ধান করে। আমরা সুখ খুঁজি লটারিতে, পাওয়ার টাকার মধ্যে। আমরা সুখ খুঁজি একটা চাকরি পাওয়ার, একটি চাকরি পাওয়ার মাধ্যমে। আমরা সুখ খুঁজি ব্যবসায়িক সফলতায়। সুখ কি খোঁজার জিনিস, সুখ অনুভবের বিষয়। সুখ খুঁজলেও সারা জীবন আপনার সুখ পাওয়া হবে না। সুখকে অনুভব করতে হয়। হয়তো ভাবছেন বাইরে এত সমস্যার মাঝে সুখ অনুভব করে কিভাবে? বাইরে কোন ঘটনা আপনার মনে কতটুকু প্রভাব সৃষ্টি করলো তার জন্য ঘটনা যত না দায়ী তার চেয়ে বেশি দায়ী আপনি ঘটনাকে কিভাবে দেখছেন সেটা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে আপনার পরিচিত কোনো ছেলে হেঁটে গেল কিন্তু আপনাকে সালাম দিল না। এটা ভেবে আপনার মাথা গরম হয়ে গেল। কেন সে আমাকে সালাম দিল না? সাধারণ একটা সালাম না দেওয়ার বিষয় নিয়েও আপনার মাথা গরম হয়। আপনি রেগে যান। অফিস থেকে বাসায় ফিরবেন কিন্তু রিক্সাওয়ালা ভাড়া ৳৫ বেশি চাইলে বলে এখনো আপনার মাথা গরম হয়ে গেল। দেখুন আপনি কিন্তু ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। উল্টো ঘটনা আপনাকে নিয়ন্ত্রণ করছে। অথচ হওয়ার কথা ছিল উল্টোটা। শুধু তাই নয়, বাজারে জিনিসের দাম বেশি কেন? রাস্তায় এত জ্যাম কেন? গাড়ির হর্ন এত জোরে বাজায় কেন? আপনার ছেলেমেয়ে A+ পেল না কেন? A+ পেলে কিন্তু ফার্স্ট হলো না কেন? এরকম হাজারটি কেন? আপনাকে শান্তিতে রেখেছে। আপনি চাইলেই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে
পারবেন না। কিন্তু পুরো পৃথিবীও আ আপনার মতো করতে পারবেন না। আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অথচ আপনি সেটা পারবেন, যেটা না করা, যেটা পারবেন না সেটা করতে চাইবেন। রিক্শাওয়ালা ভাড়া বেশি চাইতে পারে। তাতে আপনার এত রেগে যাওয়ার কি আছে? সরকার কি আপনাকে ওই রিক্সাতে চড়তে বাধ্য করেছে? আপনি চাইলে তো অন্য রিক্সাও যেতে পারেন। কিন্তু আপনি উম তা না করে যাচ্ছেন। কিন্তু রাগ আসলে কি করবে? ভাই রাগ আসলে কি করবে? আপনি রাগ করছেন বলেই তো রাগটা আসছে। আপনি রাগ না করলে তো হলো না। আপনি যদি না রাগেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি আছে যেটা আপনাকে রাগে দিবে। আপনি যদি ব্যথা না পেতে চান, তবে চাইলে যে কেউ আপনাকে একটা লাঠির আঘাতে ব্যথা দিতে পারে। অর্থাৎ এটা আপনার চাওয়ার উপর হয়তো নির্ভর করছে না। কিন্তু আপনি রেগে গেলেন, আপনাকে রাগাবে এমন সাধ্য তো কারো নেই। আপনি যদি সুখে থাকতে চান তবে হাসুন প্রাণ খুলে, অন্যদের সাথে হাসি মুখে কথা বলুন, ভালো ব্যবহার করুন। ইতিহাসে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে। ক্যারিয়ার প্ল্যানিং, কোনো এক মহান ব্যক্তি বলেছেন মানুষ স্বপ্নের সমান বড়। কথাটা আসলে সত্যি। যখন আমি ইতিহাস খুঁজে দেখি, মানুষের সফলতা দেখি, তখন আমার আরো এক ধাপ এগিয়ে এগিয়ে বলতে ইচ্ছা হয় মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আমি এমন অনেককে দেখেছি যাদের নিয়ে কেউ কখনো স্বপ্নই দেখেনি, অথচ নিজের চেষ্টায় অধ্যবসায় আর হানা মানা মনোভাবের কারণে এইসব ব্যক্তি সবাইকে অবাক করে দিয়ে সফলতা এক চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, যা দেখে মানুষ তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যাকে নিয়ে কেউ কখনো স্বপ্নই দেখেনি, তার ঈর্ষণীয় সফলতা একসময় সবাই তার মতো হওয়া স্বপ্ন দেখে। আমার ক্যারিয়ারে ১ বছর বাছাই করার সময় সেরা পথটি বাছাই করতে চাই। ক্যারিয়ার কখনো সেরা হয় না, বরং মানুষ ক্যারিয়ারকে সেরা করে। আপনার পাশের লোকটি বিসিএস ক্যাডার অফিসার রয়েছে, সবাই তাকে সম্মান লক্ষ্য করে। যদি তাকে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করান, আর তখন যদি ওই সম্মানিত বিসিএস ক্যাডারকে দেখে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই পথে পা বাড়ান, তবে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা বেশি। কাউকে দেখেন না। নিজের ক্যারিয়ার নিজেই বাছাই করতে হবে নিজের পছন্দ অনুযায়ী। কোনো এক ক্যারিয়ারের পথ খারাপ নয়। একজন সম্মানিত বিসিএস ক্যাডার কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজটি যেমন সম্মানের পড়তেছি, আপনি যদি বৈধ পথে সম্মানের সাথে লক্ষ টাকা বেতনে চাকরি করতে চান, তবে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানির বাছাই করতে পারেন। আর যদি আপনার লক্ষ্য থাকে আপনি একজন সম্মানিত সরকারি অফিসার হওয়া, তবে সেই পদটিও আপনি বাছাই করতে পারেন। বিসিএস ও সরকারি চাকরির পথে যাদের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার কিংবা সরকারি অফিসার হওয়া, তাদের পথটি বেশ পরিশ্রমের। আপনি পুলিশের এএসপি হতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, সচিব হতে চান কিংবা ঊর্ধ্বতন কোনো সরকারি অফিসার হতে চান, আপনি যা চান তাই হতে পারবেনই। যদি সঠিকভাবে সঠিক পরিশ্রম দিয়ে পারেন। ক্যারিয়ার নিয়ে লেখালেখি করার কারণে আমার সাথে বিভিন্ন সময়ে সম্মানিত পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, কমিশনার, ব্যাংকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে চাকরি প্রার্থী, বেকার যুবক-যুবতী প্রায় সবার সাথে নিয়মিত কথা হয়। অনেকে হতাশাগ্রস্ত যুবকের প্রশ্ন থাকে, আমি তো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো? আমার সিজিপিএ অনেক কম। আমাকে দিয়ে বোধহয় এইসব হবে না। আমার
কোনো উপর মহলের সাথে যোগাযোগ করি না। আমি কি চাকরিটা পাবো? আচ্ছা, এসব প্রশ্নের ভিড়ে যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কোথাও কি উল্লেখ আছে আপনাকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে? বাংলাদেশ পুলিশ সিনিয়র এএসপি জনাব মাসরুফ হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শুধু তাই নয়, তিনি আরো জানাইলেন তার বিশ্ববিদ্যালয় থেকে অ অনেকে আছে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পাশ করে বিসিএস ক্যাডার হয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শিবলু কুমার দের সাথে একান্ত আলাপে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে আপনার প্রমোশন বা চাকরি প্রার্থী কোনো ভূমিকা রাখে না এবং তিনি নিজেও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার অনেক সহপাঠী ওই একই উম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সহকারী জজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে হীনমন্যতায় ভুগছেন। ঠিক তখন বাংলাদেশের প্রতিটি জেলায় অজস্র বিসিএস ক্যাডার, সহকারী জজ, জিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরকারি অফিসারগণ কাজে ব্যস্ত, যারা আপনার মতোই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। অনেকে আবার হীনমন্যতায় ভুগছেন কম জিপিএ নিয়ে। এই যে জনাব, আপনার জিপিএ কম কত? ৩০ তম বিসিএস এ যদি সম্মিলিত মেধা তালিকায় ১ম হয়েছিলেন, তার জিপিএ ছিল 2.74। যদি এত কম জিপিএ নিয়েও ও বিসিএস ক্যাডার হওয়া যায়, শুধু তাই না, বড়, বড় জিপিএ নিয়েও বিসিএস ক্যাডার হওয়া যায়। শুধু তাই নয়, ভালো জিপিএ ও প্রার্থীদের পাশ কাটিয়ে ১ম হওয়া যায়। তবে সে জায়গায় আপনার কেন এত হীনমন্যতা? নামি-দামি বিশ্ববিদ্যালয় কিংবা ভালো জিপিএ আপনার বিসিএস ক্যাডার হওয়া ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা দিবেন না। আপনাকে চাকরিটি পেতে হবে নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ হয়ে। আপনি জানেন, এভরিথিং ইজ ইজি when you are crazy। আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। হতে নিশ্চিতভাবে পাওয়াটা ও আপনার হয়ে যাবে। অনেকে আবার বলে থাকেন, যারা বিসিএস ক্যাডার হন তারা অনেক মেধাবী। আমি তো মেধাবী নই। আমি কি চাইলে চাকরিটি পাবো? মেধাবী বলতে কিছুই নেই। মেধাবী মানে কি? আপনি তাকে মেধাবী কেন বলেছেন? তিনি সব পারে এইজন্য যে পারে, সে যদি মেধাবী হয় তার মানে কথাটা কি দাঁড়াইলো? আপনি পারলেও আপনিও মেধাবী হবেন। চাকরির জন্য যা পড়তে হয় তা, তা পড়লে তো হয়ে যায়। মেধাবী কোনো অলীক বস্তু নয়। মেধাবী পরিশ্রমের ফসল মাত্র। যারা সময়কে ব্যবহার করছেন, সময় তাদের সফলতা দিয়েছে। আর যারা সময়ের অপব্যবহার করছে, সময় তাদের আস্থা করে নিক্ষেপ করেছেন। You don't need more time in your day. You need to make more use of the day you have। আবার বলছি, you don't need to more time in your day. You need to make a more use of the time you have। ২৪ ঘন্টায় তো সবাই একদিন হয়। সেই ২৪ ঘন্টাকে কিভাবে ব্যবহার করছে সেটা নির্ধারণ করে দেয় আপনার সফলতা কিংবা ব্যর্থতার। বিসিএস ও সরকারি চাকরির পথ। যাদের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার কিংবা সরকারি অফিসার হওয়ার, তাদের পথটা বেশ পরিশ্রমের। আপনি পুলিশের এএসপি হতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, সচিব হতে চান কিংবা ঊর্ধ্বতন কোনো সরকারি অফিসার হতে চান, আপনি যা চান তাই হতে পারবেন যদি সঠিকভাবে সঠিক পরিশ্রম দিতে পারেন।
ক্যারিয়ার নিয়ে লেখালেখি করার কারণে আমার সাথে বিভিন্ন সময়ে সম্মানিত পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, কমিশনার, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু চাকরি প্রার্থী, বেকার যুবক-যুবতী প্রায় সবার সাথে নিয়মিত কথা হয়। অনেক হতাশাগ্রস্ত যুবকের প্রশ্ন থাকে, "আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো? আমার জিপিএ অনেক কম। আমার দিয়ে বোধ হয় এসব হবে না। আমার কোনো উপর মহলের সাথে যোগাযোগ নেই। আমি কি চাকরিটি পাবো?" আচ্ছা, এসব প্রশ্নের ভিড়ে যদি আপনাকে পাল্টা প্রশ্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কোথাও কি উল্লেখ আছে আপনাকে সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে হবে? বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি জনাব মাসুক হোসেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। শুধু তাই নয়, তিনি আরো জানাইলেন তার বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাশ করে বিসিএস ক্যাডার হয়েছেন। যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শিবলু কুমারদের সাথে একান্ত আলাপে তিনি জানাইলেন, বিশ্ববিদ্যালয়ে আপনার প্রমোশন কিংবা চাকরি প্রাপ্তি কোনো ভূমিকা রাখে না, বরং তিনি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তার অনেক সহপাঠী ওই একই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাশ করে সহকারী জজ কিংবা সিনিয়র জজ হিসেবে কর্মরত আছেন। আপনি যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে হীনমন্যতায় ভুগছেন, ঠিক তখন বাংলাদেশের প্রতিটি জেলার অজস্র বিসিএস ক্যাডার, সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরকারি অফিসার এবং কাজে ব্যস্ত, যারা আপনার মতোই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। অনেকে আবার হীনমন্যতায় ভোগেন কম জিপিএ নিয়ে। এই যে জনাব, আপনার জিপিএ কত কম? ৩০ তম বিসিএস এ এই যিনি সম্মানিত মেধা তালিকায় ১ম হয়েছেন, তার অনার্সে জিপিএ 2.74। যদি এত কম জিপিএ নিয়েও বিসিএস এ ক্যাডার হওয়া যায়, শুধু তাই নয়, বড়, বড় জিপিএ প্রার্থীদের পাশ কাটিয়ে ১ম হওয়া যায়। তবে সেই জায়গায় আপনার কেন এত হীনমন্যতা? দামি বিশ্ববিদ্যালয় কিংবা বড় জিপিএ আপনার বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা দিবে না। আপনাকে চাকরিটি পেতে হবে, নিয়োগ পরীক্ষার কোয়ালিফাই হবে। মনে রাখবেন, আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। তবে নিশ্চিতভাবে পাওয়াটাও আপনার হয়ে যাবে। অনেকে আবার বলে থাকেন যারা বিসিএস ক্যাডার হন তারা অনেক মেধাবী। আমি তো মেধাবী নই। আমি কি তাহলে চাকরিটি পাবো? মেধাবী বলতে কিছুই নেই। মেধাবী মানে কি? আপনি তাকে মেধাবী কেন বলছেন? তিনি সব পারে, এজন্য সে পারে। সে যদি মেধাবী হয় তার মানে কথাটি কি দাঁড়াইলো? আপনি পারলেও আপনিও মেধাবী হবেন। চাকরির জন্য যা, যা পড়তে হয় তা করলে তো হয়। মেধাবী কোনো অলীক বস্তু না। মেধাবী পরিশ্রমের ফসল মাত্র, যা সময়কে ব্যবহার করেছেন। সময় তাদের সফলতা দিয়েছে। আর যারা সময়কে অপব্যবহার করছে, সময় তাদের আস্থা করে নিক্ষেপ করেছে। ২৪ ঘন্টায় তো সবাই একদিন হয়। সেই ২৪ ঘন্টাকে কিভাবে ব্যবহার করছে সেটা নির্ধারণ করে দেয় আপনার সফলতা কিংবা ব্যর্থতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কর কমিশনার হিসেবে কর্মরত জনাব মকসুদ ভূঁইয়ার সাথে ক্যারিয়ার প্ল্যানিং এর আলোচনায় তিনি জানাইলেন, মাধ্যমিক ও মাধ্যমিক লেভেল প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের ভালো ছাত্র ছিলাম না। সত্যি কথা বলতে হওয়ার চেষ্টাও করিনি। স্কুল পালাইয়াছিল নিত্য কাজ। পরীক্ষায় খারাপ ফলাফল, পদে, পদে বাধা। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিকে এসে বোধ করলাম সারাজীবন তো ব্যাকবেঞ্চার ছিলাম।
ঠকে এইটুক আর কত? কিছু একটা করতে চাই, নিজের জন্য নয়, শুধু আমার মমতাময়ী মায়ের জন্য, যাকে আমি খুব ভালোবাসি। মায়ের সারা জীবনের কষ্টময় মুখটা উজ্জ্বল করার জন্য। বাধা হয়ে দাঁড়ালে ঈশ্বর। মানুষের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার নাম তার মনের ইচ্ছা। ইচ্ছা করলে উপায় হয়, কিন্তু ইচ্ছাটা হয় না। চ্যালেঞ্জ আসলে ইচ্ছাটাকে জয় করা। চোখ বন্ধ করে মায়ের ছবিটা কল্পনা করলাম। ব্যাস, সাথে সাথে রিসার্চ কম্বিনেশন ঘটেছে। দরজার পরিকল্পনা, পরিশ্রমের মন থেকে বিশ্বাস করি আমি পারবো, অবশ্যই আমি পারবো। আমার মায়ের জন্য পারবো। এ কথা মধ্যে প্রচন্ড এক শক্তি খুঁজে পেতাম। ফলে কাইনিজে নিতে ইফ ইউ গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ গো ফার গো টুগেদার। নিয়মিত করছি গ্রুপ স্টাডি, সবার দোয়া আর সৃষ্টিকর্তার ইচ্ছা সব মিলে মিশে এই সফলতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ দূতাবাস এজেন্স এর প্রথম সচিব হিসেবে কর্মরত জনক সুজন দেবনাথের সাথে ক্যারিয়ার প্ল্যানিং এ আলোচনায় তিনি জানালেন, বিশেষ ক্যাডার হতে গেলে কি খুব মেধাসম্পন্ন একাডেমিক রেজাল্ট প্রয়োজন। খুব সাধারণ একাডেমিক রেজাল্ট নিয়ে ক্যাডার হচ্ছে প্রতিটি বিসিএস এ এমন মানুষের অসংখ্য। তাই বিসিএস এর জন্য একাডেমিক রেজাল্ট কখনোই তেমন বড় কিছু না। একাডেমিক রেজাল্ট কি ছিল সেটা তো এই মুহূর্তে ভুলে যান। আপনি এখন যা করছেন তাই আপনার ভবিষ্যৎ। শুধু নিজের বর্তমান ইচ্ছাশক্তি, এখনকার প্রিপারেশন আর এই মুহূর্তের আত্মবিশ্বাস আপনাকে ক্যাডার করতে পারবে। কেন অনেক মেধাবী বারবার ব্যর্থ হয়? প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষা সফল হতে ওই নির্দিষ্ট বিষয়ের জন্য সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা জরুরি। বিশেষ ও তাই সাধারণত যারা অপরিকল্পিতভাবে প্রিপারেশন নেয় এবং কি জানতে হবে আর কি বাদ দিতে হবে সেটা বাছাই না করে অপ্রয়োজনীয় বিষয়ে সময় দেয়, যারা যতই মেধাবী হোক না কেন তাদের সফলতার সম্ভাবনা কমে যায়। আগের প্রশ্ন আর সিলেবাস নিজে অ্যানালাইসিস করে বেসিক ম্যাথ বাংলাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করলে আপনার মেধা কাজে আসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ পুলিশ এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত জনাব মান্নান দের সাথে ক্যারিয়ার প্ল্যানিং এর বিশেষ পরীক্ষা শত প্রকারের জ্ঞানের সমাহার, তাই শিখার আগ্রহটাই মুখ্য। আপনাকে শিখতে হবে ৩ ভাগে। প্রথম ভাগে জানার জন্য, বোঝার জন্য, তারপরও যদি কিছু মাথায় না দিতে পারেন তাহলে কিছু শিখুন শুধু পরীক্ষার জন্য, এরপরও ভুলে যাবেন। একটু সময় দিয়ে বারবার রিভিউ করে নিবেন। অনেক পরিশ্রম করার পরও অনেক সময় হয় না, এর কারণ অনেক কিছুই পড়েন, কিন্তু যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভালো করে পড়েন না। সব বিষয় মোটামুটি জানলেও যা পরীক্ষায় আসবে তা ভালো করে জানবেন। সবশেষ সংক্ষেপে বলবো, নিজের সাথে প্রতিযোগিতা করুন। সব সময় যাচাই করে নিবেন যা একমাত্র পড়লেন তা আসলে পরীক্ষায় আসলে আপনি লিখতে বা বলতে পারেন কিনা। মাল্টিন্যাশনাল কোম্পানি ও বেসরকারি চাকরির সেরা পথে লড়াই। বেসরকারি চাকরি প্রথম ধাপ শুরু। একটা সিভি দিয়ে বিভিন্ন কোম্পানি আপনাকে লক্ষ টাকা বেতনে অফার করে তাদের অফিসার নিয়োগ দেয়। আপনার যোগ্যতাটাও নিশ্চিত তেমনটি হওয়া চাই। এখানে সরকারি চাকরির মতো আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে না। তবে আপনার বাহ্যিক গুণাবলীর যে ডেকোরেশন সেটা আপনাকে গুছাইতে হবে। বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রামে যোগদান করে বিভিন্ন লিডিং ও মাল্টিন্যাশনাল কোম্পানি ও আন্তর্জাতিক বিভিন্ন নিয়োগকর্তাদের সাথে কথা বলে আপনি যেসব তথ্য নিশ্চিত হয়েছে
সেসব বিষয় আপনাদের কাছে তুলে ধরছি। চাকরির সন্ধানের ক্ষেত্রে অনেক আবেদনকারী সাক্ষাতের ডাক পান না। এমনও আছেন অনেকবার অনেক প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন কিন্তু সাক্ষাতের ডাক পাননি। অনেক কারণেই এমন ঘটতে পারে। আপনি যে ধরনের চাকরি চাইছেন সিভি হয়তো তার সুযোগ ও স সামঞ্জস্যপূর্ণ নয় অথবা সিভিতে আপনার তথ্যাদি উপস্থাপন কোথাও ত্রুটি রয়ে গেছে। সিভিতে সব ধরনের তথ্য উল্লেখ থাকা ও উপস্থাপনের কৌশলে কথা ভুল হয়েছে। আবার এমনও হতে পারে আপনার যোগ্যতা প্রমাণের চেয়ে উপযুক্ত তথ্যটি অন্য সব তথ্যের আড়ালে পড়ে গেছে। নিয়োগদাতার দৃষ্টি এড়িয়ে গেছে। সিভিতে এমন অজস্র কৌশলগত দুর্বলতা থেকে যেতে পারে যা কাম্য নয়। সিভি দেখতে ক্ষুদ্র এবং পাঠক হয়তো মাত্র কয়েকজন কিন্তু চাকরির সন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বেশিরভাগ চাকরি প্রার্থী ব্যক্তিগত পরিচয়টা সিভিতে উপস্থাপন করেন। অনেকেই মনে করেন ব্যক্তিগত বা পারিবারিক পরিচয় এবং কি শিক্ষাগত সনদ অর্জন করে সিভিতে সেগুলো উপস্থাপন করা যথেষ্ট। নিজের গুণ এবং দক্ষতা তারা উপস্থান করে না বা সঠিকভাবে উপস্থান করতে পারে না। অথচ আধুনিক নিয়োগকর্তার প্রার্থী প্রয়োগ গুণ ও দক্ষতাকে বেশি গুরুত্ব করতে শেখা, তৈরি করা। সিভিতে প্রকারভেদ হতে পারে। প্রকৃতপক্ষে সিভি তৈরির ফরম্যাট ৩ টি: ক্রোনোলজিক্যাল, ফাংশনাল এবং কম্বাইন্ড। ক্রোনোলজিক্যাল ফরম্যাট সবচেয়ে পরিচিত সিভি ফরম্যাট। চাকরির পদবি, চাকরির স্থান, চাকরির কার্যকালকে হেডিং হিসেবে এসে হাইলাইট করা হয়। ক্রোন ক্রোনোলজিক্যাল ফরম্যাট তখনই উপযোগী হবে যখন আপনি একই ধরনের পেশায় বহুদিন কর্মরত ছিলেন এবং আপনার কাছে দাঁড়াপোলো কর্ম উন্নতি। এর ফলে সবশেষ পেশাগত অবস্থান, প্রতিষ্ঠান দায়িত্ব ও দায়িত্বকাল অভিজ্ঞতার অংশে প্রথম চলে আসা। নিয়োগদাতারা এই ধরনের ক্রোনোলজি পছন্দ করেন কারণ তারা প্রার্থী সবশেষ পেশাগত অবস্থা পলকেই জানতে পারে এই ধরনের সিভি থেকে। ফাংশনাল সিভি এই ধরনের সিভিতে দক্ষ তা ভিত্তিক হেডিং ব্যবহৃত হয়। যেই ক্ষেত্রে আপনি সর্বোত্তম দক্ষতা এবং সাফল্য দেখিয়েছেন তার আগে আসে। ফলে তা সময়ানুক্রমিক হয় না। এই ফরম্যাট আপনার অর্জনগুলো তালিকা থেকে আলাদা একটা সংক্ষিপ্ত অংশ কর্মধারাক্রমে সতর্কভাবে উল্লেখ করতে হয়। ফাংশনাল ফরম্যাট তখনই উপযোগী হবে যখন আপনি ক্যারিয়ার পরিবর্তন করতে চাচ্ছেন বা গ্যাপ দিয়ে পুনরায় জব মার্কেটে ঢুকতে চাচ্ছেন। কম্বাইন্ড সিভি, ক্রোনোলজিক্যাল এবং ফাংশনাল সিভি সম সময় সম্মিলিত রূপ হলোই কম্বাইন্ড সিভি। কম্বাইন্ড সিভি ২ ভাবে তৈরি করা যায়। ১ম দক্ষতা এবং সফলতার বিবরণ দিয়ে তারপর অভিজ্ঞতা ও ক্রোনোলজিক্যাল বিবরণ দিতে পারেন। অথবা ক্রোনোলজিক্যাল ফরম্যাট অভিজ্ঞ সাজে বিভিন্ন প্রতিষ্ঠান কি কাজ করেছে তা উল্লেখ করতে পারেন। কম্বাইন্ড ফরম্যাট উপযোগী হবে যখন আপনার অতীত পেশাগত ইতিহাস সমৃদ্ধ থাকবে। স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতা ফলে আপনি ভালো দক্ষতা অর্জন করেছেন। এই দক্ষতায় আপনি কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার মূল চাবিকাঠি ভাবছেন। সিভিতে কি থাকবে? সিভির ১ম এ থাকবে হেডিং। এই অংশে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এমনকি ওয়েব অ্যাড্রেস থাকলে সেটি উল্লেখ করুন। সিভির শুরুতে এই অংশটুকু পৃষ্ঠার উপরের মধ্য অংশ বা ডান কোণায় লিখতে হয়। এরপর জব অবজেক্টিভ কোন পর্যায়ে আপনি দায়িত্ব পালন আপনি সক্ষম এবং সিভির যাবতীয় তথ্য কোন দৃষ্টিকোণ থেকে পড়তে হয় সেটা জব অবজেক্টিভ নিয়োগদাতা বলে দিবে। সেই কারণে জব অবজেক্টিভ হবে সংক্ষিপ্ত। এরপর অভিজ্ঞতার সারসংক্ষেপ অংশ, যে পেশা ও পদের নাম আপনি জব
অবজেক্টিভ অংশ উল্লেখ করে সেই পেশার জন্য কেন আপনি আদর্শ প্রার্থী, এখানে সেই কথাই লেখা থাকবে। এটি আপনার যোগ্যতার সারসংক্ষেপ অংশ। এখানে আপনার অভিজ্ঞতা, পদবি, আপনার সম্পর্কে বিশেষজ্ঞ মূল্যায়ন, বিশেষ জ্ঞান ও দক্ষতা, পার্সোনাল ভ্যালু ভ্যালুস, ওয়ার্ক এথিক্স, ব্যাকগ্রাউন্ড এবং যা আপনার কাঙ্ক্ষিত পেশার অনুকূলে বিবেচিত হয় লিখুন। এরপর শিক্ষাগত যোগ্যতা অংশটি এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন হিস্টোরি শিরোনামেও দেয়া যায়। অনেক সময় যোগ্যতার অংশটি সিভির শুরু বা সামরি অংশ নিচে উপস্থান করায়। এটা তখন করবে যখন আপনি নতুন গ্রাজুয়েট অথবা পেশা সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ বা ডিগ্রি থেকে থাকে। আবার অনেক সময় দরখাস্তর সঙ্গে একাডেমিক তথ্যাদি সিভি চাওয়া, তখনও আপনি এটি করতে পারেন। সিভিতে ব্যক্তিগত কিছু তথ্যের পর সবশেষ আপনার সম্পর্কে ভালো বলবে এমন ৩ থেকে ৫ জন ব্যক্তি রেফারেন্স সংগ্রহ করে সিভিকে সংযুক্ত করুন। যার রেফারেন্স আপনি ব্যবহার করতে চাচ্ছেন, আগে থেকে তার কাছ থেকে অনুমতি নিন। তালিকায় প্রত্যেকের ক্রমিক নাম্বার, নাম, পদবি, ঠিকানা ও ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস লিখুন। তবে চাকরিদাতা যদি রেফারেন্স না চায়, সেই ক্ষেত্রে সিভিতে রেফারেন্স উল্লেখ না করাই ভালো। সিভিতে অনাবশ্যক তথ্য, সিভিতে কি ধরনের তথ্য উল্লেখ করবেন সেই ব্যাপারে সতর্ক হন। অন্তত ব্যক্তিগত তথ্যাদি দিয়ে সিভি অযথা বাড়ি করতে যাবেন না। এমন অনেক তথ্য আছে যা দরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি উল্লেখ করা প্রযোজ্য। এতক্ষণ আপনার কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। এবার জেনে নিন কিভাবে সিভি লিখতে হয়।